আমি কাল যা করেছি অ্যাজ এ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান করেছি, এবং যা করেছি আমি কোনো অন্যায় করিনি। কালকে দেখলাম ফাইল চুরি। এই আইপ্যাক হলো একটি কর্পোরেট সংস্থা। তাদের বিরুদ্ধে অভিযোগ কি 2022 সালে কয়লা কেলেঙ্কারি, লালার নেতৃত্বে, বিনয় মিশ্রর নেতৃত্বে কয়লা কেলেঙ্কারি, সেই কেলেঙ্কারির টাকা তৃণমূলের ফান্ডে ঢুকেছে, সবাই জানে। 2026-এর বিধানসভা ভোটের আগেই কি জেলে ঢুকে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়? কি ভাবছেন? এসব কি বলছি, তেমনই একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে যে 26-এর বিধানসভা ভোটের আগেই জেলে চলে যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যেটা করেছেন ইডি রেডে বাধা দিয়ে, সেটা একেবারে দণ্ডনীয় অপরাধ, প্রত্যেক আইনজীবী বলছেন। এর আগের প্রতিবেদনে আমি আপনাদের দেখিয়েছি কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী পদের বিপদ বুঝে আগেই পাল্টি খেয়ে গেছেন, নির্লজ্জ পাল্টি। পরিষ্কার বলছেন, আমি তৃণমূলের চেয়ারপারসন হিসেবে গেছিলাম। আপনি চেয়ারপারসন হিসেবেই যান, মুখ্যমন্ত্রী হিসেবেই যান, তৃণমূলের নেত্রী হিসেবেই যান, ইডির রেডে বাধা দিয়েছেন। ইডির রেড চলাকালীন সেখান থেকে ফাইল চুরি করে এনেছেন, এবং আপনাকে সাহায্য করেছে এই রাজ্যের কিছু আইপিএস, তাদের উপরও স্বরাষ্ট্রমন্ত্রীকে নজর পড়েছে। কেন বলছি ভোটের আগেই জেলে যাবার একটা সম্ভাবনা তৈরি হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের? কারণ আজকে সন্ধ্যাবেলার যেটা খবর, যে এই আইপ্যাক কাণ্ডে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে কেন্দ্রীয় এজেন্সি ইডি। তারা বুঝে গেছে আজকের যে ঘটনাটা ঘটলো কলকাতা হাইকোর্টে, যেভাবে তৃণমূলের আইনজীবীরা, নেতারা, নেত্রীরা ঢুকে কলকাতা হাইকোর্টে বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে একেবারে বানচাল করে দিল, শুনানি শুরু হতেই দিল না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইডির যে মামলা, সেই শুনানি শুরু হতেই দিল না। চিৎকার চেঁচামেচি করে কলকাতা হাইকোর্টের শুনানি ভেস্তে দিল। ইডি গেল প্রধান বিচারপতির কাছে, প্রধান বিচারপতিকে বলল বিচারপতির বেঞ্চ চেঞ্জ করে দিতে, আজকের মধ্যেই জরুরিকালীন শুনানি করতে। প্রধান বিচারপতি রাজি হলেন না। ইডি বুঝে গেছে কলকাতা হাইকোর্টে কিছু হবে না, কলকাতা হাইকোর্টটা এখন তৃণমূলীদের কর্তৃত্বের মধ্যে চলে গেছে। ফলে ইডি এই মুহূর্তের যেটা খবর, সুপ্রিম কোর্টে যাচ্ছে, এবং ইতিমধ্যেই ইডি তাদের এই দপ্তরের পদস্থ আধিকারিকরা লিগাল সেলের সঙ্গে আলোচনা শুরু করেছেন, এবং আইনজীবীদের পরামর্শ মেনেই পরবর্তী পদক্ষেপ করা হবে। সুপ্রিম কোর্টে যদি ইডি চলে যায়, তাহলে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপদ নাচছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। প্রত্যেক আইনজীবী বলেছেন, এটা যদি প্রমাণ হয় মমতা বন্দ্যোপাধ্যায় তদন্তে বাধা দিয়েছেন, 2 বছরের জেল, কেউ আটকাতে পারবে না। এখন সুপ্রিম কোর্টে যদি তেমন বিচারপতির এজলাসে এই মামলা যায়, তাহলে বিধানসভা ভোটের আগেই যে মমতা বন্দ্যোপাধ্যায় বিপদে পড়ে যাবেন, সে কথা আর বলার অপেক্ষা রাখে না। মুখ শুকিয়ে গেছে। ভালো করে দেখুন তিনি কি বলছেন, যখন বলছে মুখের এক্সপ্রেশনটা দেখুন, দেখুন ভালো করে। আমি কাল যা করেছি অ্যাজ এ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান করেছি, এবং যা করেছি আমি কোনো অন্যায় করিনি। মুখ শুকিয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়, বুঝে গেছেন অপরাধ করে ফেলেছি, ভয়ঙ্কর অপরাধ। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে একটা কেন্দ্রীয় সরকারের সংস্থা ইডি রেডে বাধা দিয়েছেন। সামান্য আমাদের দেখেছি বিকাশ ভবনে এই যারা চাকরি চলে গেছিল শিক্ষকদের, তাদের আন্দোলনে কিভাবে পুলিশ রাজ্য সরকারের বিরোধিতা করছে বলে তাদেরকে জেলে পাঠিয়ে দিয়েছিল। আর এটা হচ্ছে ইডি, তদন্ত চলছে কয়লা পাচারের তদন্ত, যেটা দিল্লিতে মামলা চলছে, এবং এই তদন্তটা হচ্ছে পিএমএলএ, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের জন্য তদন্ত। সেই তদন্তে বাধা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বা তার কথা অনুযায়ী তৃণমূলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় ফাইল নিয়ে চলে এসেছেন চুরি করে ইডির তদন্ত চলাকালীন, মারাত্মক অপরাধ। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ শুকিয়ে গেছে। সুপ্রিম কোর্টে যদি ইডি যায় এবং সেই রকম বিচারপতির আন্ডারে যদি এই মামলা পড়ে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় জেলে যাচ্ছেন এই রাজ্যে বিধানসভা ভোটের আগেই, সে কথা আর বলার অপেক্ষা রাখে না। মুখ শুকিয়ে গেছে এই আইপ্যাকের। প্রতীক জৈনের আইপ্যাক আজকে সন্ধ্যাবেলায় স্টেটমেন্ট দিয়ে দিল, এবং সেখানে লিখছে রীতিমতো কাকুতি মিনতি, আমরা তো বিজেপির হয়েই কাজ করেছি, আমরা একটা পেশাদার সংস্থা, সব রকমের সাহায্য ইডিকে করব। গতকাল মুখ্যমন্ত্রীকে ফোন করে বাঁচান, মুখ্যমন্ত্রী সব ফাইল নিয়ে চলে যাচ্ছে, তখন মনে ছিল না যে ইডি একটা কেন্দ্রীয় সরকারের সংস্থা, সাংবিধানিক সংস্থা, তারা কি করতে পারে সেটা আইপ্যাকের কর্ণধার হিসাবে প্রতীক জৈনের জানা দরকার ছিল। যদি জানতেন তাহলে আজকে এই রকমের একটা প্রেস স্টেটমেন্ট দিতে হতো না। ইংরেজিতে বিশাল লেখা, যার মধ্যে কথা হচ্ছে যে আমরা একটা পেশাদার সংস্থা, ল অ্যাবাইডিং, আইন মেনে চলবো, আমরা ইডিকে সব রকমের সাহায্য করব, আমরা তো সব পার্টির হয়েই কাজ করেছি, লিখছেন এখানে।
আমরা তো ভারতীয় জনতা পার্টির হয়ে কাজ করেছি, বিজেপির হয়ে কাজ করেছি, কংগ্রেসের হয়ে কাজ করেছি, আম আদমি পার্টির হয়ে কাজ করেছি, তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করেছি, ডিএমকে হয়ে কাজ করেছি, ওয়াইএসআর হয়ে কাজ করেছি, সবার হয়ে কাজ করেছি। আমরা প্রফেশনাল সংস্থা, ইডিকে সম্পূর্ণ সহযোগিতা করব। কালকে মনে ছিল না যে ইডি সুপ্রিম কোর্টে যাচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যাচ্ছে, আইপ্যাকের অবস্থা ঢিলে হয়ে গেছে। তারা বুঝে গেছে যে মমতার কি হবে না হবে সেটা তার পরের ব্যাপার, তাদের সংস্থা যে বরবাদ হতে চলেছে এটা প্রতীক জৈনের মাথায় ঢুকে গেছে। সেই জন্য প্রেস স্টেটমেন্ট রিলিজ হয়ে গেল। তবে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় অন্যায়টা করলেন, আমি ভেবেছিলাম যে আপনাদের বিশেষজ্ঞের মতামত একটা শোনাবো, এবং আমি ফোন করেছিলাম, একেবারে তার চেয়ে বড় বিশেষজ্ঞ হতেই পারে না, কারণ তিনি একটা সময় ছিলেন কেন্দ্রীয় সরকারের ডেপুটি সলিসিটর জেনারেল, যিনি এই রাজ্যে ইডি এবং সিবিআই এর হয়ে মামলাগুলো লড়তেন। সেই বিল্লদল ভট্টাচার্যকে ফোনে ধরেছিলাম, তিনটে পরিষ্কার প্রশ্ন ছিল, সোজা সাপটা। এক, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যান আর তৃণমূলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় যান, এটা তার অপরাধ কিনা, অপরাধের জন্য কি শাস্তি হতে পারে। দুই, আদালতে আজকে যা হলো, হাইকোর্টে যেটা হলো, চেঁচামেচি করে শুনানি বন্ধ হয়ে গেল, এটা আপনি আইনজীবী হিসাবে কিভাবে দেখছেন। আর তিন, সুপ্রিম কোর্টে ইডি গেলে তার কি শাস্তি হবে। তিনটে পরিষ্কার প্রশ্ন, আমার প্রশ্ন, গোটা বাংলার জনগণের প্রশ্ন। কলকাতা হাইকোর্টের আইনজীবী বিশেষজ্ঞ বিল্লদল ভট্টাচার্য কি বলছেন, ভালো করে শুনুন আপনারা। বিল্লদল বাবু, মানে আপনি তো একটা সময় কেন্দ্রের ডেপুটি সলিসিটর জেনারেল ছিলেন এবং ইডি সিবিআই মামলাগুলো খুব কাছ থেকে দেখেছেন, লড়েছেন। শুধু বিশেষজ্ঞ হিসেবে আপনার কাছে এটা জানতে চাইছি যে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমি ইডি রেডে মুখ্যমন্ত্রী হিসেবে যাইনি, তৃণমূলের চেয়ারপারসন হিসেবে গেছিলাম। আমার একটা প্রশ্ন ছিল যে ওনার কি সাংবিধানিক রক্ষা কবচ ছিল যে ইডি তাকে মুখ্যমন্ত্রী হিসেবেই যান বা তৃণমূলের নেত্রী হিসেবেই যান, তাকে গ্রেপ্তার করতে পারতো কি ইডি? না, মুখ্যমন্ত্রীর তো কোনো সাংবিধানিক রক্ষা কবচ নেই। সাংবিধানিক রক্ষা কবচ তো রাষ্ট্রপতি, রাজ্যপাল, বিচারপতি যারা হন আর কি কনস্টিটিউশনাল কোর্টের, তাদের থাকে আর কি। হ্যাঁ, তো এবার আর মানে উচিত ছিল তো যাতে কোনোভাবে একটা রেড হচ্ছে, একটা রেড কন্ডাক্টেড হচ্ছে। এবার মানে রেড কন্ডাক্টেড হওয়ার সময় যদি কোনো এভিডেন্স নিয়ে কেউ বেরিয়ে যান আর কি, তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে যে রেড যখন হচ্ছে তখন সেখানে প্রবেশ করলেন কিভাবে অন্য কোনো মানুষ? হ্যাঁ, তার তো কোনো প্রবেশাধিকার থাকতে পারে না। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে প্রবেশ করার পরেও সেখান থেকে তথ্য নিয়ে বেরিয়ে মানে যাওয়াটাও তো একটি গঠিত অপরাধ, তো দণ্ডনীয় অপরাধ। আজকে আমরা দেখলাম কলকাতা হাইকোর্টে বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে একটা অভূতপূর্ব দৃশ্য, চিৎকার চেঁচামেচি করে শুনানি বন্ধ করে দেওয়া হলো। এতদিন হাইকোর্টে আপনি আইনজীবী, বহু দশক ধরে আপনি আইনজীবী, এটা কি একটা আইনজীবীদের পক্ষে খুব ভালো নিদর্শন? চিৎকার চেঁচামেচি করে শুনানি বন্ধ হয়ে গেল। না, এটা তো হচ্ছে বারবার। তো এটা আগে এরকম ছিল না, জানেন তো। আগে কলকাতা হাইকোর্টে একটি মানে যৌথ পরিবার টাইপের ছিল, একটা এক্সটেন্ডেড জয়েন্ট ফ্যামিলি। তো সেখানে কে তৃণমূলের উকিল, কে সিপিএম এর উকিল, কে কংগ্রেসের উকিল, কে বিজেপির উকিল, এরকম ভাবে কোনো মানে কাউকে দেখা হতো না। আমরা সবাই একটি পরিবার হিসেবেই থাকতাম। কিন্তু এই বিগত কয়েক বছর ধরে দেখছি আমরা এই জিনিসটি একটি অত্যন্ত মানে কি বলবো বারবারন্তের একটি আকার নিয়েছে। তবে এই জিনিস তো আগে হয়েছে, মাননীয় জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কোর্টও তো জোর করে বন্ধ করার চেষ্টা করা হয়েছিল। জাস্টিস রাজাশেখর মান্থার কোর্টের সামনেও তো এরকম ভাবে অবরোধ করা হয়েছিল, তখন তো আমি অবরোধটাকে ভেঙে দিয়েছিলাম। তো তখন এরকম অসভ্যতা চলছিল আর কি। তো আমি তখন তৎকালীন যিনি মাননীয় চিফ জাস্টিস ছিলেন তার কাছে আমি বলেছিলাম যে এই ঘটনা চলছে, তো যদি মাননীয় চিফ জাস্টিস আদেশ দেন তাহলে ইউনিয়ন গভর্নমেন্টের থেকে কেন্দ্রীয় বাহিনী কলকাতা হাইকোর্টে মোতায়েন করার জন্য ইউনিয়ন গভর্নমেন্ট রেডি আছে। তো সেটি তারপরেই এদের যা মুভমেন্ট ছিল সেটা বন্ধ হয়ে গেছিল, ভেঙে গেছিল আর কি। এই আদালত অবরোধ করা, মানুষকে ঢুকতে না দেওয়া, আইনজীবীদেরকে প্রতিহত করা সঙ্গে বন্ধ হয়ে গেছিল। যে এই যে কেসটা ইডির তদন্তে বাধা, রেডের মধ্যে ঢুকে গেলেন ইডি, এখন লাস্ট যেটা খবর এবার নাকি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে। আমার একটাই প্রশ্ন আপনার কাছে, মমতা বন্দ্যোপাধ্যায় এই কেসে কতটা বিপদের মধ্যে পড়তে পারে? না, এটা তো একটি ডেফিনেটলি অফেন্স। আইনজীবী হিসেবে আমার তো মনে হয় যে এটা মানে এটা আরো কমপ্লিকেশনস অ্যারাইজ করবে আর কি। এটা খুব মানে আইন বহির্ভূত কাজ হয়ে গেছে আর কি ওনার তরফ থেকে। এদিকে শুভেন্দু অধিকারী আবার উকিলের নোটিশ ধরাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে।
কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তো মাথা খারাপ হয়ে গেছে। তিনি কয়লা পাচার কাণ্ডে আইপ্যাককে বাঁচাতে ছুটেছিলেন, যেখানে আইপ্যাক জড়িত আছে, প্রতীক জৈন জড়িত আছে, ভাইপো জড়িত আছে, এবং তারপর সেখান থেকে নজর ঘোরানোর জন্য আজকে একেবারে মিছিল করলেন টলিউডের অভিনেতা অভিনেত্রী দিয়ে, এবং সেখানে বলে বসলেন যে বিজেপির নেতৃত্বের নাম করে বলে বসলেন শুভেন্দু অধিকারীর সহযোগিতায় অমিত শাহের কাছে কয়লার টাকা যাচ্ছে। কি বললেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়? নিজের কয়লা পাচারের দোষ চাপা দিতে, কয়লা পাচার কাণ্ড অভিযুক্ত হচ্ছে আইপ্যাক, সেই আইপ্যাককে বাঁচাতে গিয়েছিলেন, সেটা চাপা দিতে কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন আপনারা। বলছে কয়লার টাকা কে খায়? অমিত শাহ খায়, হোম মিনিস্টার। কি করে খায়? গদ্দারের থ্রুতে টাকা যায়। গদ্দার অ্যাডপ্টেড সন হয়ে গেছে, গদ্দারের থ্রুতে টাকা দেয়। সাথে আছে এক জগন্নাথ, জগন্নাথ ধামের জগন্নাথ নয়, পুরীর জগন্নাথ নয়, বড় ডাকাত জগন্নাথ বিজেপির। জগন্নাথের থ্রুতে টাকা যায় শুভেন্দু অধিকারীর কাছে, আর শুভেন্দু অধিকারীর থ্রুতে টাকা যায় অমিত শাহর কাছে। শুনুন, আপনাদের ভাগ্য ভালো এখনো যে আমি চেয়ারে আছি বলে না ওই পেন ড্রাইভ গুলো বাইরে বের করে দিই না। বেশি লাগালে কিন্তু বলে দিচ্ছি, আমার কাছে সব পেন ড্রাইভ করা আছে, আমি কিন্তু ভান্ডা ফাঁস করে দেবো। শুভেন্দু অধিকারী উকিলের নোটিশ পাঠাচ্ছেন, হয় প্রমাণ করুন না হলে ক্ষমা চান। এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে হয় কোর্টে গিয়ে প্রমাণ করতে হবে, আর না হলে ক্ষমা চাইতে হবে। ডবল মাস। এক, ইডি সুপ্রিম কোর্টে যাচ্ছে, ভয়ঙ্কর কাণ্ড, মমতা বন্দ্যোপাধ্যায় বড় বিপদে পড়ে গেছেন। আর দুই, এখানে শুভেন্দু অধিকারী তার বিরুদ্ধে এই অপমানজনক কথা বলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে উকিলের নোটিশ পাঠাচ্ছেন। ওই যে বলে না, বিপদ যখন আসে একা আসে না, দলবল বেঁধে আসে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপদে বা দল বেঁধে এসছে। ইডি সুপ্রিম কোর্টে যাচ্ছে এবং সেখানে সুপ্রিম কোর্টের বিচারপতিরা এই ইডি রেডে বাধা দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে কি শাস্তি দেয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে পাঠায় কিনা, সেদিকে আমাদের নজর থাকবে। আপনারা কি বলেন? ভোটের আগে কি মমতা বন্দ্যোপাধ্যায় জেলে চলে যাবে? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।